বাংলাদেশ কি আসলে খুব বেশি তাড়াহুড়ো করছে কিনা আপনার কাছে কি মনে হয়? শরীফ ভাই যেটি বলছিলেন যে আসলে আরো অবজার্ভ করা দরকার ছিল বাংলাদেশের অনেক ক্ষেত্রে খুব বেশি। আমার কাছে মনে হয় যে আমি এর আগেও একবার আপনাকে বলেছিলাম, আমার এই সরকারের ব্যাপারে যেটা সবচেয়ে বড় মনে হয়, আমি ওই যে জামাত ইসলামের লিডারের মতো ফ্যাসিবাদ বলবো না, কিন্তু আমি এভাবে বলবো যে উনাদের তো কর্মপদ্ধতি কোনো চেঞ্জ দেখি না আমি। সো কর্মপদ্ধতি যেমন ধরেন, আমি একটা কথার কথা বলি, এখনও বলা হচ্ছে যে এখানে নাকি ওসির পজিশন বিক্রি হয়। এটা হয় কি হয় না আমি তো আর জানি না, কিন্তু এটা বলা হয়, মানুষে অনেকেই বলে যে হ্যাঁ এটা হয়। আমি গতকালকে অনেক সাংবাদিকের সাথে বসেছিলাম, তারা বললো হয়। এমনকি বড় বড় পজিশন নিয়েও বলা হচ্ছে যে পয়সা নিয়ে নাকি বিক্রি হয়। তো এখন আমি যেটা আপনাকে বলবো, যদি কোনো ওসি থেকে 1 কোটি টাকা নিয়ে বা 1 লাখ টাকা নিয়ে যদি বলে যে আগামী 3 বছরের জন্য এর জন্য আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আপনি 3 বছর এখানে থাকেন, তার মানে আগামী 3 বছর কিন্তু আপনি ওখানে আইন শৃঙ্খলা নিয়ে ওসি সাহেবের সাথে কোনো কথা বলতে পারবেন না। কারণ আপনি যখনই বলেন যে আপনি এই টাকাটা আমাকে উঠিয়ে দিবেন, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ওসিকে বলা যে তুমি অপরাধীদেরকে অপরাধ করতে দাও, তাহলে তারা তোমাকে টাকা দিবে, সেই টাকাটা তুমি আমাকে এনে দিবা। অথবা আরও খারাপ যেটা, তুমি এখন ডাকাতি শুরু করে দাও, আমাকে টাকাটা এনে দাও। দুটো ছাড়া তার কোনো উপায় নাই। সুতরাং আপনি দেখেন যে আপনি যদি 5 মাসের শুরুতেই যদি এই কাজগুলো করেন, তাহলে তো আপনার 5 বছরই শেষ। আমি এইভাবে মনে করি। এবং এটা খালি আইন শৃঙ্খলার ব্যাপারে না, আপনি যে কোনো জায়গায়, আপনি কোন জায়গায় টাকা নিয়েছেন আমি এগুলো জানি না, আমি এগুলো আমার মধ্যে ইন্টারেস্টও নাই, কিন্তু অ্যাজ এ কনসেপচুয়াল কথা বলছি, আমি এটা কনসেপচুয়ালি বলছি, আপনি যেখান থেকে টাকা নিয়েছেন সেখানে আগামী 5 বছরে কোনো উন্নতি হবে না, হওয়ার কথা না। কারণ সে তো তার যে টাকা দিয়েছে সে এটা উঠাবে। সুতরাং আমি এই বর্তমান সরকার, এখন আপনি যে বললেন যে চীনের ব্যাপারে, ভাই বললেন যে আমরা কেন তড়িঘড়ি করে গেলাম, চীনের ব্যাপারে কি, চীনে যাওয়ার আগে এখানে কোনো বিষয় এগুলো নিয়ে এখানকার থিঙ্ক ট্যাঙ্ক বা অন্যদেরকে নিয়ে কোনো কথা হয়েছে? এটা কোনো প্রসেসিং হয়েছে? এগুলো তো কিছুই হয় নাই, কোনো আলোচনাই হয় নাই। এবং খলিলুর রহমান সাহেব কারোর সাথে আলোচনা করেন? উনি তো যে উনারা নিজে ফিসির করে কথা বলেন, এবং যেখানেই গোপনীয়তা সেখানেই ষড়যন্ত্র, সেখানেই চক্রান্ত। আমাদের এখানে তো কোনো গোপনীয়তা ছাড়া কোনো কাজ নাই, সব গোপন। আপনি কয়েকদিন আগে দেখলেন না, প্রেসিডেন্ট কেন, আমরা বোধহয় এটা নিয়ে আলোচনা করছিলাম, প্রেসিডেন্ট কেন পদত্যাগ করছে আমরা জানি না, এইখানে কেন আসলো সাহায্য আমরা জানি না, আমরা কিছুই জানি না। তার মানে এই সরকার জনগণকে কোনো মতেই আস্থায় নেয় না, এই সরকার জনগণকে আস্থায় নেয় না। তো আই ডোন্ট কেয়ার ওয়েদার ইউ আর সেকুলার অর হোয়াট, আপনি যে জনগণকে আস্থায় নেন আর আপনি আমেরিকাকে আস্থায় নেন, সাহায্যকরকে আস্থায় নেন, সেই দেশের সরকার তো আমি মনে করি না যে দে ক্যান সার্ভাইভ অ্যান্ড দে ক্যান সাকসিড। নো ওয়ে, ইটস নট পসিবল, এটা হবে না। সুতরাং আমি এই জন্য বলতে চাচ্ছি যে আপনি খালি তড়িঘড়ি করে না, এখানকার আমি যতদূর জানি যে পররাষ্ট্র বিষয়ক কোনো প্রসেসিং নেই, কোনো কিছুর কোনো প্রসেসিং নেই। কোন বিষয়ে কি আমাদের হওয়া উচিত, কোনটা আমাদের অগ্রাধিকার হওয়া উচিত, এটা খালি 2-3 জন মানুষ উপরে বসে বসে একদম করছেন। ট্রাম্প যেভাবে চালায়, 2-3 জন মানুষ যেভাবে চালায়, ঠিক বাংলাদেশেও তাই হচ্ছে। সুতরাং আমি মনে করি আমাদের প্রবলেমটা প্রসেসে, আমাদের প্রবলেমটা, আমি আরও একটা বলবো, একটু আগে যেটা বললাম, আমাদের প্রবলেমটা হচ্ছে, শুনেন একটা কথা বলি, আমার 23 বছরের কিছুদিন আগে আমি আরেকজনের সাথে কথা বলছিলাম যিনি সরকারি চাকরি করেন। আমাদের 2 জনের এক্সপিরিয়েন্স রাফলি অল টুগেদার প্রবাবলি 45 ইয়ার্স। বাংলাদেশের সমস্যা কিন্তু পলিসি না, বাংলাদেশের সমস্যা হইল ক্যারেক্টার। বাংলাদেশে আপনারা যাকে জায়গায় বসাইছেন তাদের ক্যারেক্টারের অভাব আছে, আমি এটা আগেও আপনাকে একটু আগে বললাম। সো বেসিক্যালি আপনি কিন্তু মানুষকে আপনার টেকনিক্যাল জিনিস শেখানো যায়, আপনি তাকে শেখাইতে পারবেন, আপনি তাকে পলিসি অ্যাডভাইস দিতে পারবেন, দ্যাট ইজ নট এ প্রবলেম, পলিসি অ্যাডভাইস দেওয়া যায়, কিন্তু আপনি তো তাকে ক্যারেক্টার শেখাইতে পারবেন না। ক্যারেক্টার তো এটা তো নিজের ব্যাপার। সো আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা এখনও এত ভয় পাচ্ছি আমেরিকাকে, আমরা এত ভয় পাচ্ছি অন্যান্য দেশকে, যে আমরা অনেকটা অথর্ব হয়ে গেছি। আমাদের যেটা করার কথা, এখানে একটু বলি তাহলে কি করার কথা ছিল। আমাদের এনগেজমেন্টে কিন্তু কোনো প্রবলেম নাই। আমি কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে দীনেশ ত্রিবেদীর দেখা হচ্ছে, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি কিন্তু সবসময় এনগেজমেন্টের পক্ষে, আমি ডেকোরামের পক্ষে, কিন্তু এনগেজমেন্ট হয়ে যেটা হওয়া উচিত ছিল, ইংরেজিতে বলে সুইট স্পট, যেই জায়গাটায় আমেরিকাও আপনার সাথে মোটামুটি ভালো আছে, যেই জায়গাটায় চায়নাও ভালো আছে মোটামুটি,
ভারতও ভালো আছে, মোটামুটি মধ্যপ্রাচ্যও ভালো আছে। সেই জায়গাটায় এই জায়গাটা কিন্তু এই জায়গাটা হয় কি, আপনি সুইট স্পটের কথা বুঝবেন যে এটা কিন্তু কইরা কইরা যাইতে হয়। এটা কিন্তু আপনি আগের থেকে বলতে পারবেন না যে সুইট স্পটটা এই জায়গায়, এটা বলা যায় না। এটা ব্যালেন্স করতে 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 করতে, যেমন সাইকেল যারা চালায় তারা বুঝতে পারে যে এই সময় এটা হচ্ছে সুইট স্পট, রাইট? সো সুইট স্পটটা হচ্ছে করার বিষয়। তা আমি তো আসলে কূটনীতিক ছিলাম, আমি তো আর কূটনীতির আপনার প্রফেসর ছিলাম না। সো আমি না অনেক কিছু আপনাকে এক্সপ্লেইন করতে পারি না। আমি বাস্তব যে অভিজ্ঞতা সেটা বাস্তব দিয়ে আমরা পাই। অভিজ্ঞতায় আমি আপনাকে এইভাবে বলছি, যেমন বাস্তব অভিজ্ঞতায় আপনি যদি আমাকে বলেন, আজকে যদি আমাকে বলা হতো আমি কি করতাম, আমি সার্জিও গোরসেভের সাথে কথাবার্তা বলতাম, আমি ওয়াশিংটনে যেতাম, আমি ওয়াশিংটনে যাই জেডি ভান্সের সাথে দেখা করার চেষ্টা করতাম। কারণ আমার মতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এই সব জিনিস বুঝে যেই ভদ্রলোক সবচেয়ে বেশি, সেটা হচ্ছে জেডি ভান্স। আমি আরেকজনের সাথে দেখা করার চেষ্টা করতাম, আমি করতাম এবং আমি পারতাম যদি আমি সরকারে থাকতাম, সেটা হচ্ছে জাহরান মামদানি। আমি মামদানির সাথে দেখা করতাম, তারপরে আমি বার্নি স্যান্ডার্সের সাথে দেখা করতাম। ফলে কী করতাম, আমি কতগুলো নিউজ মিডিয়াতে যাইতাম, আমি সেখানের আপনার সামাজিক মাধ্যমে যাইতাম। বাংলাদেশে যে 2000 বা 1500 যে বাচ্চারা মারা গেছে, আমি সেটাকে আপনার সবার সামনে আনতাম। তাহলে হয়তো কি বাংলাদেশের এই যে কি করতে যাচ্ছে, আমাদের যে আপনার যে পরীক্ষা নিরীক্ষা, আমাদের যে কোয়েস্ট, আমাদের যে যাত্রাটা, এটা তো আমেরিকান লোকরা ওইভাবে জানে না, তাদেরকে এইভাবে জানানো দরকার ছিল। তাহলে আমরা হয়তো বা দ্যাটস হাউ আই থিঙ্ক আপনি আমেরিকার সাথে কাজ করতে হয়, পাবলিক ডিপ্লোমেসির একটা পার্ট থাকতে হয়। আমাদের গভর্নমেন্টে তো কোনো পাবলিক ডিপ্লোমেসিই নেই। কেন আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, দুটো ঘটনা আমরা দেখছি গণমাধ্যমে কয়েকদিন ধরে। একটি হচ্ছে যে চুরি ও অনিয়মের অভিযোগে বৈশ্বিক জার্নাল থেকে গবেষণার প্রত্যাহারের তালিকায় নাম রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আব্দুল মজিদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। আরেকটি খবর আমি আপনাকে দিতে চাই, যেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে এই শহরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। বৈশ্বিক পরিসংখ্যান ভিত্তিক সংস্থা নামবিও প্রকাশিত 2026 সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এই চিত্র ফুটে উঠেছে। এখানে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই। একটি হচ্ছে চৌর্য প্রবৃত্তি, যেটি নিয়ে আমরা অনেকবার অনেক সময় আলোচনা করা হচ্ছে, আগেও, এটি নতুন কোনো ঘটনা নয়, এটি চলছেই এখনো পর্যন্ত। আরেকটি হচ্ছে যে নিরাপত্তা, অনিরাপদের দিক থেকে আমরা শীর্ষে। প্রথম জায়গাটা নিরাপত্তার বিষয়টা আসি। আমাদের যারা দেশ চালাচ্ছেন তাদের কি নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা? তাদের ঘাটতি নেই। সুতরাং আমাদের নিরাপত্তা থাকুক বা না থাকুক, এটি তো তাদের কিছু আসে যাওয়ার কথা না। তারা কথা বলেন, তাদের দায়িত্ব আছে, দায়িত্ব দেখানোর চেষ্টা করেন, কিন্তু একটা অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে আপনার পরিবেশ পরিস্থিতিতে কতগুলো প্রভাব পড়বে। কারণ এর ভেতর থেকে আপনি আপনার যে কম্পোজিশনটা ভেঙে ফেলেন, আপনার যে কাঠামো ভেঙে ফেলেন, আপনার সিস্টেমগুলো ভেঙে যায়। কিন্তু সিস্টেম ভেঙে যাওয়ার পর এটিকে আবার পুনর্গঠন করার জন্য চেষ্টা করতে হয়। আমাদের এখানে সেই চেষ্টাটা হয়নি। আমাদের এখানে চেষ্টাটা হয়েছে প্রতিশোধ নেওয়ার। অথচ আমরা আগস্টের 8 তারিখে 24-এর তার পরের দিন থেকে উচিত ছিল যে আমরা কিভাবে দেশটাকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারি, কিন্তু সেই চেষ্টাটা আমাদের এখানে হয়নি। আজকে গতকালকেও ডক্টর হোসেন জিল্লুর রহমান, যিনি সিভিল সোসাইটি হিসাবেও তার একটা কাজ করার অভিজ্ঞতা আছে, সরকারের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে, তিনি অনেকগুলো জায়গায় কথা বলেছেন। আমি অনেকগুলো জায়গায় একমত। আমি সেটা দেখি যে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছিলাম তাদের মধ্যে শক্তি প্রদর্শন করার যে প্রবণতাটা ছিল, আমরা যাদেরকে শ্রদ্ধা করেছিলাম তাদের যে হ্যাডম দেখানোর যে ঝোঁক ছিল, অর্থাৎ আমাদের ছাত্রনেতারা, সরকার সে তার শক্তি দেখানোর চেষ্টা করেছে দেশের মানুষকে, প্রতিশোধ তাকে উস্কে দিয়েছে। আর ছাত্রনেতারা তারা চেষ্টা করেছে তাদেরকে যেন মানুষ শ্রদ্ধা না করে যেন ভয় পায়। এবং ওই যে সেই শুরুটা এখনো কন্টিনিউ করছে। সরকারকে মানুষ যে কারণে ভোট দিয়েছে, আমার ধারণা অনেক সময় সরকার সেটি মনে রাখে না। এবং তাদের নেতাদের মধ্যে আপনি খুব বেশি বিনয় কি দেখেন? না। তাদের নেতাদের মধ্যে খুব বেশি সরকারের স্পিরিটকে সহযোগিতা করার প্রবণতা দেখেন? না। যদি দেখতেন তাহলে সারা দেশ থেকে প্রতিদিন যে ধরনের অপরাধের নিউজগুলো আসে সেটি আসার কথা না। এখন ব্যাপারটা হলো, আপনি নিরাপত্তাটা নিশ্চিত করবেন কিভাবে? আইন প্রয়োগের মধ্য দিয়ে।
আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগের পুলিশ হিসাবে দায়িত্ব পালন করার যে প্রবণতাটা ছিল সেটি কি বদল হয়েছে? এখন যারা দায়িত্ব পালন করছেন তারা প্রমাণের জন্য মরিয়া যে আমি জন্মলগ্ন থেকে, জন্মের পর থেকে আসলে বিএনপি পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছে আমি জিয়াউর রহমানের কোলে উঠেছিলাম। এটি হচ্ছে ওনার একটা যোগ্যতা, এবং এটি বলার ভেতর থেকে তিনি কি চান কি বোঝেন? তিনি চান তাকে যে অ্যাডহক ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তাকে যেন এটি পার্মানেন্ট করা হয়। এটি যে তোষামদি, এটি যে তেল মারা। একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আগে মিজান স্যার ছিলেন, বলেছিলেন যুবলীগের দায়িত্ব নিতে চাই। আমরা অনেকেই সমালোচনা করেছিলাম, কিন্তু এখনকার যে উপাচার্য পান খেতে খেতে বললেন জিয়াউর রহমানের কোলে উঠেছিলাম, এবং এর ভেতর থেকে তার যে সুপ্ত বাসনা, আপনি কোনো সমালোচনা দেখেছেন? না। কারণ কি? কারণ হচ্ছে আমরা অপরাধকে দেখি অপরাধী আমার পক্ষে নাকি বিপক্ষে। যদি আমার পক্ষে হয় তাহলে এটি কোনো অপরাধ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের সরকার, আওয়ামী লীগ সরকার যা করেছে এখন তার থেকে আরো বেশি হচ্ছে। খুঁজে খুঁজে বের করা হচ্ছে যে তুমি কোন দলের সাথে ছিলে, তোমাদেরকে বের করে দিব। আবার এটি আওয়ামী লীগ যদি কোনোদিন আবার তাদের হাতে ক্ষমতা আসবে কিনা আমরা জানি না, তবে মাঝে মাঝে দেখি, এই যে কালকে দেখলাম যে মেজর আখতারুজ্জামান, জামাতের এখন নেতা, তিনিও বলছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এই যে সার্জিও গোর, তিনি অলিতে গলিতে গিয়ে চিপা চাপার মধ্যে গিয়ে কথা বলছেন, তার মানে ধরে নিতে পারি যে হয়তো তারা কোনো সময় আবার কিছু একটা হতে পারে। যাই হোক, আমাদের যে রুচি, আমাদের যে সংস্কৃতি, তার পরিবর্তন হলো না। এটা হলো নিরাপত্তার জায়গায় প্রশাসন জাস্ট আগে আওয়ামী লীগ করতো, এখন সব বিএনপি হয়ে গেছে, এবং এরা সবাই পরিচয় দিতে আগ্রহী যে ভাই আমি আসলে মনে মনে বিএনপি ছিলাম, বাধ্য হয়ে আওয়ামী লীগের সময় আমি কে বড় বিএনপি সেটা প্রমাণ করার জন্য মরিয়া। এখন সেটি চলছে। মরিয়া। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সবাই। আমার প্রশ্ন হলো, একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাতের বেলায় কেন টেলিভিশনে ঘুরে একটা রাজনৈতিক দলের পক্ষে বা সরকারের পক্ষে কথা বলতে হবে কেন? এটি কি তার দায়িত্ব? কিন্তু তিনি দায়িত্ব মনে করেন এই কারণে যে এটা করলে রাজা আবার খুশি হয়। এগুলো তো আমরা আগেও দেখেছি। আপনার এখানে তো পরিবর্তন হয়নি, আপনার ফেস পরিবর্তন হয়েছে। আর ওই যে চৌর্য বৃত্তির কথা বললেন, এটি গতকালকে দেখেছি বাংলাদেশের দুটো 325টি গবেষণাপত্র, খুবই নামকরা দুটো বিশ্ববিদ্যালয়, তাদের কোথাও 44 আর একটা 40, এটি চুরি করা। তো এখানে এখন পর্যন্ত কেউ পেটের দায়ে চুরি করে, আবার কেউ বিখ্যাত হওয়ার জন্য চুরি করে। একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চুরি করে ধরা পড়ছেন, একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চুরি করে ধরা পড়ছেন, কিন্তু তার মধ্যে কোনো আত্মমর্যাদা নাই, তার মধ্যে কোনো লজ্জা নাই, তার মধ্যে কোনো অনুশোচনা নাই, একের পর এক ধরা পড়ছে। তিনি কি তাহলে তার দায়িত্বে থাকার যোগ্যতা রাখেন? যদি তিনি নৈতিকভাবে না, আমি কাউকে ছাগল চুরির দায়ে বেঁধে পেটানোর পক্ষে না, আমি মনে করি যে তাকে থানায় দেওয়া উচিত। একই সাথে এই যে চুরিগুলো যারা করে তাদেরকেও ধরে নিয়ে অন্তত গাড়িতে করে হাত পা না বেঁধেও তাদেরকে থানায় দিয়ে আসা উচিত। এই কারণে উচিত যে এটি ওই যে কারো গাছ থেকে আপনি একটা নারকেল চুরি করলে, কেউ একজন একটা নারকেল চুরি করলে যে ক্ষতিটা হয় তার থেকে অনেক বড় ক্ষতি হয় একজন গবেষক যখন অন্যের একটা গবেষণা কর্ম চুরি করে এনে নিজের নামে প্রচার করার চেষ্টা করেন। দেশের মর্যাদা, দেশের ইজ্জত, এটি যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়, একই সঙ্গে জ্ঞান বিজ্ঞানের চর্চার যে ধারা, এটি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং ওই যে নারকেল চোর, ছাগল চোর, মাছ চোরের থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যে চৌর্যবৃত্তি, গবেষণা কার্যক্রম চৌর্যবৃত্তি, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির মতন তোষামদি করা, এটি দেশের জন্য আরো ক্ষতিকর। জি, শেষ করব সাকিব ভাই, আপনি বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। আসলে আমি দুটি বিষয় নিয়ে আমি 2 মিনিট একটু কথা বলি। 2 মিনিট। আমি কয়েকদিন আগে এক জায়গায় গেছি, আমি যাই বলছি যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে কথা হচ্ছিল, কি হওয়া উচিত। আমি বললাম বাংলাদেশের পররাষ্ট্র নীতি একদম ঠিক আছে, দুর্বল দেশের দুর্বল নীতি। তো তাছাড়া হবে কি? কারণ অভ্যন্তরীণ যে ঘটনা হয় তারই ফাংশন হচ্ছে পররাষ্ট্রনীতি। আপনি দুর্বল দেশ, দুর্বল নীতি হয়, সিম্পল। আপনি একটু আগে বললেন অনিরাপদ, বললেন না একটু আগে অনিরাপদ। তা আমি একটু আগে বললাম না আপনাকে, যেখানে ওসিদের পোস্টিং বিক্রি হয়, তো অনিরাপদ হবে না তো কি হবে? এটা ফাংশনে তো অনিরাপদই হওয়ার কথা। আর আমি ভাইয়ের সাথে একদম দ্বিমত পোষণ করি। চৌর্যবৃত্তি এখানকার পথ।
এই ইকোনমিকে বলা হয় অউপার্জিত আয়ের ইকোনমি। শুনছেন না এটা? রতিয়ে ইকোনমি বলা হয়, রেন্টিয়ার বলে ইংরেজিতে, যদি এটা ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন হচ্ছে রতিয়ে। রতিয়ে রেন্ট 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 যেটা, হ্যাঁ, রেন্ট মানে তো ভাড়া না, আসলে রেন্ট মানে হচ্ছে অউপার্জিত আয়। বাংলাদেশ তো অউপার্জিত আয়ের দেশ। এখানে সবাই একটা পজিশন অথবা একটা কিছু দখল করে সেটাকে ভাড়া খাটায় সে কামায়। এখানে যারা আমি কয়েকদিন আগে এক জায়গায় বলে এসেছি যে এখানে যারা উপার্জন করে খায় তারা হচ্ছে এই দেশের নিম্ন শ্রেণী, আর এই দেশের উচ্চ শ্রেণী হচ্ছে উপার্জন না করে খায়। তো তাহলে এখানকার যাদের মাথায় ব্রেইন থাকবে তারা কেন উপার্জনে যাবে ভাই? তার ব্রেইন আছে না? তাহলে হয় সে বিদেশ চলে যাবে, যেটা যায়, আর যদি বিদেশে সে না যায়, কারণ সেখানে তাহলে সেখানে অপরিচিত থাকবে। সুতরাং আমি তো মনে করি গবেষণাতে চৌর্যবৃত্তি একদম ঠিক আছে। আমি সরি, বাট দিস ইজ দ্য কান্ট্রি ফর 54 ইয়ার্স উই হ্যাভ বিল্ট। এটা একদিনে তো হয় নাই। যেই দেশে সবকিছু অউপার্জিত, সেখানে আপনি বলতেছেন যে না, তারা খুব ভালো করে গবেষণা করবে। এইটা আমাদের ইকোনমিক্সের ভাষায় আছে ইনসেন্টিভ হচ্ছে আপনার অউপার্জনের, আর আপনি বলতেছেন করবে হচ্ছে উপার্জন। ইম্পসিবল, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, সরি। কিন্তু আমি আপনার সাথে একমত নয়, মানতে পারলাম না। নিশ্চয়ই এটি একটা জায়গায় হচ্ছে যে আমাদের একটা সংস্কৃতি চালু হয়ে গেছে, এটা হলো যে মেরে দেওয়া। হ্যাঁ, মেরে দেওয়া একটা শব্দ আছে, একটা মেরে দেবো আর কি আপনারটা নিয়ে। আমি এটা শুনেছি, আমি কুমিল্লায় রসমালাই বিখ্যাত। ও, এটি তো মোটামুটি সবই কুমিল্লার রসমালাই, এবং সেখানে ওই যে মাতৃভান্ডারের রসমালাই, সেখানে এই নামেই নাকি 150-র উপরে দোকান আছে। তার মানে হচ্ছে যে আমরা ক্রিয়েটিভিটির দিকে নজর নাই, আমাদের নজরটা হচ্ছে কিভাবে আপনারটা এনে আমিও সেটিকে নিজের মতন করে চালাতে পারবো। আচ্ছা, যে স্বাদে রসমালাইটা বিক্রি হয় সেখানে আমি নতুন করে এর থেকে একটু ভিন্নতা আনার চেষ্টা করতে পারি না? এর জন্য যে অধ্যবসায়টা দরকার, যে পরিশ্রমটা দরকার, আমি সেদিকে নজর দিব না। আমি চেষ্টা করব আপনার ওখান থেকে রেডিমেড জিনিসটা বাজারে নিয়ে যাবো এবং মেরে দেবো এবং এর ভেতর থেকে সুবিধাটা নিব। তো এই জায়গাটায় তবে সাধারণ মানুষ যেটা করতে পারে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটা করতে পারে না, কারণ আমরা তাদের দিকে তাকি। প্রশ্নটা সেখানেই, আমরা তাদের কাছ থেকে শিখতে চাই, শেখাই, কিন্তু আর কিছু বলার নেই। আসলে শেষ করতে হচ্ছে আমাকে, আজকে এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।